লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য। চত্বরের একটা বেঞ্চিতে ধূপ করে বসে পড়ে ঝোলা ব্যাগ নামিয়ে সৃজন বলল, ধুত, এমন জানলে এত দূরে বেড়াতেই আসতাম না। পকেটে হাত দিয়ে সিগারেট খুঁজলো। রুমালের সন্তর্পণে ধুলো ঝেড়ে পাশে বসতে বসতে কাঁধ অব্দি কোকড়া চুল দুলিয়ে ঝাড়ি বলল, ঘ্যান ঘ্যান করিস না তো। এরকম হবে সেটা কেউ জানতো নাকি? স্টেশনে গিয়ে দেখা গেল তার ছিঁড়েছে বলে সব ট্রেন বন্ধ। সৌপ্তিক বলল, খিদে পেয়ে গেছে রে, কারো কাছে কিছু আছে টাছে? বললাম, না নেই, এই তো একটু আগেই তো অন্নপূর্ণা আহার সেন্টার থেকে কচুরি, রাজভোগ, মিষ্টি দই সাটালি। তোকে বিয়ের সময় আমায় আশ্বাস দিয়েছিলি না, আমায় সব সময় পরিপাটি খাওয়াবি দাওয়াবি? বলেছিলি বাসর? প্রিয়শ্রী মুচকি হাসলো, মাথার স্কার্ফটা খুলে আবার গুছিয়ে বাঁধতে বাঁধতে দেবায়ুর দিকে তাকালো। বলল, আমি রান্না পারি না সে আমি দেবায়ুকে বলেই রেখেছি। আমাদের এমন সুন্দরী বাসরলতাকে দিয়ে রান্না করাবি? ইস কি বাজে কথা। নাম শুনলেই মনে হয় ফুলসজ্জে রাত্রিরে পালঙ্কের ছত্রিতে মালা হয়ে ঝুলছে। কি রোমান্টিক, তার সঙ্গে তেল, হলুদ, লঙ্কা। আমি গা করলাম না। আমার নাম নিয়ে চিরকাল বন্ধুরা ইয়ার্কি করে। আমরা ছজন কলেজ ইউনিভার্সিটি থেকেই পরস্পরকে মোটামুটি চিনি। প্রিয়শ্রী আর দেবায়ু আমার অনেক দিনের বন্ধু। দেবায়ুর মধ্যস্থাতেই আমার আর সৌপ্তিকের আলাপ, প্রেম, আর এই কিছুদিন আগে বিয়ে। তখনই দেখা গিয়েছিল ছাত্রাবস্থা থেকেই আমার মুখ চেনা। প্রিয়শ্রী আর দেবায়ুর বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন সকলে চাকরি করি, শুধু সৃজনের পরিবারের কাঠের ব্যবসাও তাতে আছে। ঝাড়ি আবার আমার দূর সম্পর্কের বোন হয়, যদিও পারিবারিক ঘনিষ্ঠতা নেই। ইউনিভার্সিটিতে দেখা হতো প্রায়ই, সেই থেকে ভাব ওর আর সৃজনের সম্পর্কটা ঠিক বোঝা যায় না কি পর্যায়ে আছে। ঝাড়ি মেয়েটা একটু অদ্ভুত, মাঝে মাঝে এক একটা কথা বলে যার কোনো মানে হয় না। যেমন এখন হঠাৎ বলল, আচ্ছা, ট্রেন স্টেশনের সেই লোকটা যে এইখানে বাস ধরার কথা বলেছিল, তাকে তোরা কেউ লক্ষ্য করেছিলি? সন্ধে একটু পরেই নামবে, ঘোর ঘোর হয়ে আসছে, লোকজন বেশি নেই। ওপাশের দূরের গাছপালার মধ্যে দিয়ে সরু মেঠো রাস্তা দিয়ে হাঁটুরে গোছের কেউ কেউ হেঁটে যাচ্ছিল। এখন কাউকে দেখা যাচ্ছে না। গাছপালা কিরকম ঝুপসি হয়ে আছে। পরিস্থিতিটা বিরক্তকর সত্যি। দিনাজপুরের দিকে সৌপ্তিকদের পরিবারের একটা পুরনো বাড়ি আছে, ঘাগড়া খালের কাছেই। এক দূর সম্পর্কে বৃদ্ধ জ্যাঠামশাই ছাড়া আর কেউ থাকে না, কাজের লোকজন ছাড়া। উনি নির্বিবাদী স্বল্পবাক মানুষ, মস্ত বাড়িটার প্রাচীন লাইব্রেরিতে পড়াশোনা নিয়ে থাকেন। ওখান থেকে লোকাল ট্রেনে অনেক দ্রষ্টব্য জায়গা ঘুরে আসা যায়। অবশ্য সেরকম কিছু নেই, ওই একটা ঐতিহাসিক ভাঙা মন্দির, পুরনো দরগা, যা নিয়ে অনেক স্থানীয় গল্প, একটা হ্রদ যেখানে এ সময় পরিযায়ী পাখিরা আসে, এই সব। কিন্তু ভারী সুন্দর। আমরা কজন লম্বা সপ্তাহান্তের ছুটি কাটাবো বলে ওই বাড়িতে এসেছি, আর আজ সকালেই এখানে ট্রেন ধরে চলে এসেছিলাম। সারাদিন ঘুরে টুরে বিকেলে ফিরে যাব ঠিক ছিল। জায়গাটা টুরিস্ট স্পট নয়, কিন্তু চমৎকার। তারপর স্টেশনে গিয়ে দেখা গেল ওই ট্রেন বিভ্রাট। আমরা হতাশ হয়ে আলোচনা করছিলাম কি করা যায়। এমন সময় একটি লোক আমাদের পাশে দিয়ে যেতে যেতে থামলো। একটা বিড়ি ধরাতে ধরাতে হঠাৎ বলল, আপনারা দিনাজপুরে ফিরবেন নাকি? ট্রেন তো এখন আর পাবেন না, দেখছেন না সবাই চলে যাচ্ছে। আবার কাল সকালে দেখুন তার মধ্যে সারাই হয় কিনা। ছেঁড়া তার মেরামতের ব্যাপারে লোকটাকে তেমন আশাবাদী মনে হলো না। কথায় গ্রাম্য একটা টান আছে। আমি বললাম, এখানে রাত্রিরে থাকার কোনো হোটেল বা সেরকম কিছু নেই, এ তো গেরাম। দেবায়ু বলল, ঝামেলা হলো। উফ, লোকটা কি যেন ভাবলো। আমাদের একবার দেখলো, তারপর বলল, একটু দূরে ওইদিকে গেলে একটা বাসের স্টপ আছে। আজ শনিবার তো, সন্ধ্যেবেলা একটা বাস পাবেন, গিয়ে দেখুন টিকিট পান কিনা। সৃজন বলল, আগে থেকে টিকিট কাটতে হবে? গুমটি আছে, এখন বন্ধ, একটু পরেই খুলবে, যান তাড়াতাড়ি। বলে লোকটা গ্রামের দিকে চলে গেল। আমরা লোকটার দেখিয়ে দেওয়া পথটার দিকে হাঁটা দিলাম। মেঠো এবড়ো খেবড়ো রাস্তা, দুদিকে জঙ্গলে গাছপালা, দূরে দূরে কয়েকটা খোড়ো চালের বাড়ি। আমরা বার কয়েক হোঁচট খেলাম। প্রিয়শ্রী জুতোর একটা স্ট্রাপ ছিঁড়তে সেটাকে দুটো সেফটি পিন দিয়ে আটকালো দেবায়ু। আমি আরেকবার প্রায় পড়ে যাচ্ছিলাম। সৌপ্তিক ধরে ফেললো, একটু দেখে বাসর লেগেছে? সৃজন বলল, এ কি রাস্তা রে, কারা হাঁটে এখান থেকে? ঝাড়ি একটু অন্যমনস্ক হয়ে বলল, এরকম তো হওয়ারই কথা, জানিস না, যারা যায় তারা। প্রিয়শ্রী সাবধানে দেবায়ুর হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, তার মানে কারা যায়? ঝাড়ি এবার যেন সচেতন ভাবে বলল, না কিছু না,
মানে গ্রামের রাস্তা তো তাই বলছি। আমি সৌপ্তিককে বললাম, আমাদের দেরি দেখে তোর জ্যাঠামশাই চিন্তা করবেন না তো? সৌপ্তিক বলল, না, সেদিক দিয়ে বেশ বিন্দাস ধরনের মানুষ, কোনো অযথা কৌতূহল বা চিন্তা নেই, নিজের জগতে থাকেন। আমরা একটা ফাঁকা মতো জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে একটা পুরনো কিন্তু মোটামুটি পাকা রাস্তা দুদিকে চলে গেছে। একটা ফাটল ধরা চত্বর, কয়েকটা ধুলো মাখা বেঞ্চ, একটা বন্ধ গুমটি মতো ঘর। কেউ কোথাও নেই। ঘরটা ময়লা মেটে রঙের, বেশ পুরনো মনে হয়। ওটার দেওয়ালে আবছা হয়ে যাওয়া সাদাটে অক্ষরে লেখা পোড়ামাটি বাস স্টেশন। তার নিচে ছোট ছোট অক্ষরে কি সব লেখা, উঠে উঠে গেছে, পড়া যাচ্ছে না। আর এখন ঝাড়ির প্রশ্নের উত্তরে সৃজন বলল, লক্ষ্য করার কি আছে, রোগা লম্বা কালো মতো, একটু দাড়ি, হেঁটো ধুতি পরা। দেবায়ু বলল, ধুত, আমি দেখেছি তো, মাথায় টাক, বেটে মতো, ময়লা পাজামা। কি যে বলিস, মাথা মুন্ডু হয় না। প্রিয়শ্রী বিরক্ত হয়ে বলল, আমি স্পষ্ট দেখেছি, লোকটার তেল চকচকে চুল, সরু গোফ, তাপি দেওয়া নীল প্যান্ট। সৌপ্তিক বলল, না না, আমার মনে আছে, একটু বুড়ো, কাঁচা পাকা চুল, কোলকুজো, মেটে রঙের লুঙ্গি। বাসর দেখিসনি? আমি কিছু বললাম না। আমি মনে করার চেষ্টা করছিলাম লোকটার চেহারাটা, কিন্তু আশ্চর্যভাবে কিছুতেই পারছিলাম না। স্পষ্ট মনে আছে, প্ল্যাটফর্মের একদিকে আমরা দাঁড়িয়ে, প্রিয়শ্রীর লাল সবুজ স্কার্ফটা হাওয়ায় উড়ছে, সৌপ্তিকের টি শার্টের একদিকে কিসের যেন দাগ লেগেছে, কাদা ছিটকে বোধ হয়। সৃজন মুখ নিচু করে ওর ফোনটা দেখছে, কপালে এলোমেলো চুল এসে পড়েছে। দেবায়ু মুখটা ঘুরিয়ে লোকটার দিকে তাকালো। সে ফস করে দেশলাই জ্বালিয়ে একটা বিড়ি ধরালো। ওর পেছনে একটা চাওয়ালা কেটলি হাতে যাচ্ছে, একটা বিবর্ণ ছাপা শাড়ির আধ ঘুমটা দেওয়া একটা বউ, তার মাথায় একটা ছোট বস্তা। একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে কাকে যেন চেঁচিয়ে ডাকলো। একটা কালো ডোরা পাটকিলে বেড়াল লাফিয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে নেমে গেল। এইসব মনে আছে যেন একটা দৃশ্য, কিন্তু লোকটার চেহারা মনে করার চেষ্টা করতেই সবটা কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি মুখ তুলে দেখি ঝাড়ি কেমন অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে একটু হাসলো। বলল, মনে করতে পারছিস না? না রে। আমি একটু অসংলগ্ন ভাবে বললাম, না মানে ঠিক। তোর মনে আছে? ঝাড়ি কোনো উত্তর দিল না। ওর শ্যামলা মিষ্টি মুখে টানা টানা চোখে কিসের যেন দুর্বোধ্য ছায়া। তারপর বলল, লোকটা কেমন ভাবে যেন আমার দিকে তাকালো একবার। দেবায়ু বলল, তা তোর দিকে দেখতেই পারে, বুঝে গেছিল যে বাসর বিবাহিত আর প্রিয়শ্রী অলরেডি বুকড, তাই তোকেই। ঝাড়ি বলল, না সেভাবে নয়, যেন যেন আমার মাথার ভেতরটা দেখে নিচ্ছিল। তারপর ঝাড়ি থেমে গেল, একটু চুপচাপ। তারপর সৃজন হঠাৎ বলল, এখন কটা বেজেছে রে? আমার ফোনটায় দেখ, তখন থেকে 6:20 দেখাচ্ছে। ফ্রিজ করে গেছে স্ক্রিনটা। ধুত, গোডাউনে কাঠের একটা শিপমেন্ট এসেছে কিনা খবর নেওয়ার ছিল। বিরক্ত হয়ে ফোনটা পকেটে গুজে দিল। সিগারেটও ফুরিয়ে গেছে আমার। আমরা নিজের ফোন চেক করে দেখলাম একই অবস্থা। ঝাড়ি একবার সৃজনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। লক্ষ্য করলাম ও কিন্তু নিজের ফোনটা একবারও চেক করলো না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঝাড়ি যেন নিজের মনেই বলল, এটাকে বলে রাক্ষসী বেলা। দূরের একটা বেঞ্চিতে একটা নস্যি রঙের চাদর মুড়ি দিয়ে একটা লোক এসে বসেছে। মাথাটা গুজে বসে আছে, যেন ঝিমোচ্ছে। আমাদের দিকে একবারও তাকাচ্ছে না। প্রিয়শ্রী বলল, আরে ওই দেখ, একটা বেড়াল, দুটো চোখ দু রকমের, কি অদ্ভুত। আমি দেখলাম একটু দূরেই একটা পাটকিলে রঙের ওপর কালো ডোরা একটা বেড়াল বসে নীল সবুজ আর হলদে সোনালি চোখ মেলে আমাদের দেখছে। কখন এলো? ঝাড়ি আস্তে আস্তে বলল, প্ল্যাটফর্মেও এটা ছিল। তুইও দেখেছিলি? হ্যাঁ, ওটা। ঝাড়ি চুপ করে গেল। আমার কি যেন কেন ওই জায়গাটা ভালো লাগছিল না। কেমন যেন একটা পরিত্যক্ত শ্রীহীন ভাব। একটু দূরে গাছপালাগুলো স্থির হয়ে আছে। আমি অন্যদিকে তাকিয়ে চমকে গেলাম। গুমটির ভেতরে একটা আলো জ্বলে উঠেছে। সৌপ্তিক একটু বিস্মিতভাবে বলল, কাউকে ওটার কাছে যেতে বা ঢুকতে দেখিনি তো। বললাম, ভেতরে ছিল নাকি কেউ? দেবায়ু বলল, ঘুমোচ্ছিল হয়তো, এই ভর সন্ধেবেলা। আমরা উঠে পড়ে সেদিকে এগোলাম। একটা জানলার শাটার উঠিয়ে দিয়েছে জালের ওপারে কেউ। আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। আলোটা কেমন বাড়ছে আবার কমছে। ভেতরের দিকে তাকিয়ে কেমন যেন ধাঁধা লাগলো। কেমন যেন মনে হলো গুমটি ঘরটা যেন অনেক অনেক বড়। ভিতরে কত দূর চলে গেছে। সারি সারি ঈষৎ অনুজ্জ্বল স্ক্রিন, ছায়া ছায়া কারো যেন সেগুলোর সামনে বসে আছে। তারও ওদিকে কি যেন বোঝা যাচ্ছে না। জালটার ওপারে একটা লোক, তার তেকোনা মুখ আর অস্বাভাবিক রকম চওড়া ঠোঁট কানের দিকে চলে গেছে। একটা কালো টুপি চোখের উপর ছায়া ফেলেছে। আমরা অবাক হয়ে চেয়েছিলাম। সৃজন গলা খাকারি দিয়ে বলল, দিনাজপুরে যাব আমরা, 6টা টিকিট দিন তো। পকেট থেকে ওয়ালেট বের করলো। লোকটা একটা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো। সৌপ্তিক নিচু গলায় বলল, দেখ, এই গেও বাস গুমটিতে কম্পিউটার, বেশ অদ্ভুত না?
গুমটির লোকটি কেমন যেন ধাতব গলায় বলল, নাম বলুন। সৃজন অবাক হয়ে বলল, নাম? কেন? বলুন। কিন্তু নাম ছাড়া টিকিট হবে না, শুধু নাম চাই, পুরো নামটা। আমরা পরস্পরের মুখের দিকে তাকালাম। তারপর দেবায়ু কাঁধে ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বলছি, দেবায়ু বিশ্বাস, প্রিয়শ্রী মিত্র, সৃজন ঘোষ, ঝাড়ি রায়, বাসরলতা আর সৌপ্তিক সেনগুপ্ত। আমাদের দিকে তাকালো, আমরা ঘাড় হেলালাম। ভেতরে আলোটা নীলচে হয়ে কমে গিয়ে আবার আগের মতো হলো। লোকটা মনে হলো কি যেন খুঁটিয়ে দেখছে স্ক্রিনে। অস্বস্তির সঙ্গে দেখলাম জালের ওপারে সেই বেড়ালটা কম্পিউটারের পাশে বসে আছে। দুরঙা চোখ দুটোর দৃষ্টি আমাদের দিকে। ধাতব কণ্ঠে বলল, দেবায়ু বিশ্বাস, প্রিয়শ্রী মিত্র, নাম আছে, সৃজন ঘোষ আছে, ঝাড়ি রায় ওয়েটিং, বলা যাচ্ছে না, বাসরলতা সৌপ্তিক সেনগুপ্ত নাম নেই। আপনাদের টিকিট হবে না। এই যে 3টে নীল টিকিট। ঝাড়ি রায়, আপনার ওয়েটিং টিকিট। আপনারটা এই লাল টিকিট। জালের নিচের একটা ফাঁক দিয়ে সেগুলো ঠেলে দিল। পলকের জন্য মনে হলো লোকটার হাতের আঙুলগুলো যেন অস্বাভাবিক লম্বা। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। দেবায়ু বলল, তার মানে সবাই টিকিট পাবো না কেন? টাকা দিয়ে কিনছি। টাকা লাগবে না। ধাতব কণ্ঠ নিরাবেগ। ইয়ার্কি পেয়েছেন? সৃজন প্রায় মারমুখো হয়ে উঠল। আমি বললাম, দেখুন সমস্যাটা কি বলুন তো, নাম নেই এটার মানে কি? ওই রকমই নিয়ম। লোকটার পাশ থেকে বেড়ালটা আমাদের একদৃষ্টে দেখছে তো দেখছেই। ওদের পেছনে সেই অসম্ভব ঘরটা, না ঘর কি করে হবে, অন্য কিছু। নামগুলো আপনি স্ক্রিনে দেখলেন, সেটাই বা কি করে সম্ভব দাদা? গাঁজা খেয়েছেন নাকি? সৌপ্তিক সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। লোকটি বলল, এবার জানলা বন্ধ করে দেওয়া হবে, বাস আসবে এক্ষুনি, আপনারা যান। প্রিয়শ্রী বলল, বন্ধ করে দেবেন মানে? ওই তো দূরে বেঞ্চিতে একজন ভদ্রলোক বসে আছেন, উনিও তো টিকিট কাটবেন। লোকটা নিরাসক্ত গলায় বলল, ওর টিকিট কাটা হয়ে গেছে, নীল টিকিট। শুনুন, আমরা যা সকলেই, খুব দরকার। পারবেন না, নিয়ম নেই। আমরা আলোটা আচমকা নিভে গেল, অন্ধকার। জানলাটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমরা কয়েক মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর দেবায়ু বলল, এটা কি রকম হলো? ওর গলায় একটা অস্বাচ্ছন্দ্য। প্র্যাকটিক্যাল জোক নাকি? সৌপ্তিক বলল, নেশাটেশা করেছে নিশ্চয়ই, তখনই বললাম না। কিন্তু এতে মজারই বা কি আছে? আর আর ঘরটার ভেতরটা কিরকম অদ্ভুত, দেখেছিলি তোরা? আমি বললাম। সবাই চুপ হয়ে গেল। ঝাড়ি নিচু গলায় হেসে উঠল, আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখ বাসর, সে বিড়ালটা কখন জানলা গলে বেরিয়ে এসেছে। মজা না? সন্ধ্যার মুখ আধারি আলোয় দেখলাম সত্যি বেড়ালটা অলস পায়ে এগিয়ে যাচ্ছে সেই দুদিকে চলে যাওয়া রাস্তাটার দিকে। রাস্তাটা আসলে পাথরে বাঁধানো, লক্ষ্য করলাম। আগে মনে হয়েছিল পিচের রাস্তা, তা নয়। ওখানে একটা উঁচু লম্বা সাইন পোস্ট। বাস এলে ওখানে দাঁড়াবে নিশ্চয়ই। প্রিয়শ্রী বলল, টিকিটগুলো তোর কাছে সৃজন, দেখাতো। সৃজন সেগুলো মেলে ধরলো। আমি বললাম, এ আবার কি রকম টিকিট? সত্যি অদ্ভুত। আমরা হাতে নিয়ে দেখতে লাগলাম। গোল চাকতি, কোনো রকম ধাতুতে তৈরি মনে হচ্ছে, অনেকটা ব্যাংকের টোকেনের মতো, আরো পাতলা। ওপরে কি সব অচেনা চিহ্ন। আবছা আলোয় মনে হলো কিছু যেন লেখা আছে, কিন্তু ঠাউর করে দেখতে গেলে কেমন যেন বদলে যাচ্ছে। স্পর্শটা খুব ঠান্ডা। ঝাড়িটা হাতে নিয়ে দেখলাম একই রকম, কিন্তু লাল রঙের, মাঝে মাঝে বদলে নীলচে হয়ে আবার লাল হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে রংটা হালকা হয়ে যাচ্ছে। লোকটা কি বলেছিল ওয়েটিং? কিসের জন্য অপেক্ষা? কে একজন বোধহয় দেবায়ু বলল, কি সব অসম্ভব ব্যাপার। আমরা আমরা কি হ্যালুসিনেট করছি সবটা? প্রিয়শ্রী বলল অনিশ্চিত ভাবে। আমি বললাম, কিন্তু সকলে কিভাবে? সৃজন দৃঢ়ভাবে বলল, থাম তো, আমরা সবাই যাব বাসটায়। এসব গেয়ই আর কি, সব বাজে। কি দেখতে কি দেখেছি? আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। হাত বাড়িয়ে সৌপ্তিকের বাহুটা চেপে ধরলাম। ও বলল, কি হলো বাসর? হাত ঠান্ডা এত, এ কি, কাঁপছিস নাকি? পিঠে হাত দিয়ে আমায় জড়িয়ে নিল। আমার আমার কেমন ভয় করছে সৌপ্তিক। এসব কিরকম যেন। ঝাড়ি মৃদু গলায় যেন একটা ঘোরের মধ্যে বলল, ভয় পাস না বাসর, সৌপ্তিক। প্রিয়শ্রী দেবায়ুর কাছে ঘেঁষে এলো। দেবায়ু বলল, লোকটা পিকিউলিয়ার, কিন্তু যেতে কতক্ষণ লাগবে কিছু বলল না, ভাড়াও তো নিল না। সৃজন বলল, বাসে ওঠার পর নেবে বোধহয়। একটু অস্থিরভাবে হাতে হাত ঘষলো। একটা আলো টালোও নেই। এই অন্ধকারে আর ভালো লাগছে না। কি কুক্ষণে যে বেরিয়েছিলাম। এখানে আলোর দরকার নেই, তাই নেই। ঝাড়ির গলা অস্পষ্ট। তুই যে কি একা একটা কথা বলিস ঝাড়ি। একটা বাস স্টেশন, অথচ আলোর ব্যবস্থা নেই। ঝাড়ি চুপ করে রইল। সৌপ্তিক জোর করে গলায় হালকা ভাবেরে বলল, পয়সা খরচা করতে চায় না আর কি, বেশি লোকজন যাওয়া আসা করে না হয়তো। বাদিকে অনেক দূরে আবছা আলো দেখা গেল। দেবায়ু বলল, ওই দেখ আলো, বাস আসছে।
ওর গলাটা যেন অকারণে কেঁপে গেল একটু, আর আমার হৃৎপিণ্ডটাও অকারণে যেন লাফিয়ে উঠল। সৃজন বেশ কর্তৃত্বের সুরে বলল, আয় সবাই এগিয়ে যাই, শোন বাসটা এলে আমরা সবাই তক্ষুনি উঠে পড়বো, বুঝলি? কোনো কথা শুনবো না, পরে ভাড়ার ফাইন টাইন যা লাগে দিয়ে দেওয়া যাবে। প্রায় নিঃশব্দে বাসটা এসে দাঁড়ালো। ততক্ষণে অন্ধকার নেমেছে, হেডলাইটের আলোটা নিষ্প্রভ বিবর্ণ, ভেতরটা অনুজ্জ্বল। দরজাটা খুলে গেল, কে যেন কন্ডাক্টরই হবে ডাকলো, কাদের যাবার কথা, উঠুন উঠুন। সৌপ্তিক আমার হাতটা চেপে ধরলো। সেই নস্যি রঙের চাদর মুড়ি দেওয়া লোকটা কখন এসে দাঁড়িয়েছিল সে আগে উঠলো। শুনলাম কন্ডাক্টর বলছে, শঙ্কর মণ্ডল, নীল টিকিট তো, আসুন এগিয়ে গিয়ে বসুন। আমরা একসঙ্গে হুড়মুড় করে উঠে পড়লাম। দরজাটা বন্ধ হয়ে গেল, ভেতরটা আবছা। বসে থাকা যাত্রীদের কারো মুখ বোঝা যাচ্ছে না, কিছু কিছু সিট ফাঁকা। উফ কি ঠান্ডা ভেতরটা। মুখ ফিরিয়ে একবার বাইরের দিকে তাকালাম। জানলার কাচের মধ্যে দিয়ে বাইরেটা ঝাপসাভাবে দেখা যাচ্ছে। মুহূর্তের জন্য কেমন দৃষ্টি বিভ্রম হলো, মনে হলো বাইরেটায় কোথাও কিছু নেই, ফাঁকা একটা জায়গা, গুমটি ঘর, চত্বর, দূরের গাছপালা সব অদৃশ্য। কুয়াশা পা খেয়ে খেয়ে ঘুরছে, আর উঁচু সাইনপোস্টার বদলে একটা অদ্ভুত লম্বা কালো পাথরের মূর্তি, তার কাছে বেড়ালটা দাঁড়িয়ে আছে। আমি কেঁপে উঠে মুখ ফেরালাম। সৌপ্তিক বলল, বাসর কি হলো? কন্ডাক্টরটা কেমন ফ্যাসফ্যাসে গলায় বলল, টিকিট টিকিট কই আপনাদের, নাম বলুন। দেবায়ু আর প্রিয়শ্রী ওদের চাকতি দুটো এগিয়ে দিল। লোকটা সেদিকে না তাকিয়েই বলল, দেবায়ু বিশ্বাস, প্রিয়শ্রী মিত্র, হ্যাঁ ওই দুটো সিটে বসুন। আপনারা? সৃজন ওর চাকতিটা এগিয়ে দিচ্ছিল। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঝাড়ি ওর হাত থেকে সেটা প্রায় কেড়ে নিয়ে নিজের প্রায় বিবর্ণ হয়ে যাওয়া লাল চাকতিটা সৃজনকে দিয়ে দিল। বলল, এই যে এইটা ওর, আর এই নীলটা আমার, এই যে। সৃজন অবাক হয়ে বলল, ঝাড়ি কি হলো তোর? ওটা তো। কন্ডাক্টর সেই রকম ঘষা গলায় বলল, ঝাড়ি রায় বসুন। তারপর সৃজনকে বলল, আপনি এখানে দাঁড়ান, ওয়েটিং। আমার হঠাৎ মনে হলো আমি এই লোকটাকে আগে দেখেছি, যদিও আলো অন্ধকারে ওর মুখ দেখতে পাওয়া যাচ্ছিল না স্পষ্ট করে। কিন্তু কোথায়? প্ল্যাটফর্মে সেই লোকটা কি যে আমাদের বাসের কথা বলেছিল? তার গলাটা কি এইরকম ছিল? কিংবা লোকটা আমাদের দিকে ফিরলো। সৌপ্তিক বলল, দেখুন আমরা টিকিট কিনতে পারিনি, যা ভাড়া লাগে ফাইন লাগে দিয়ে দিচ্ছি। লোকটা ঠান্ডা গলায় বলল, নিয়ম নেই, আপনাদের জায়গা হবে না। সৃজন ওপাশ থেকে তেরিয়া হয়ে বলে উঠল, আপনারা কি সবাই পাগল না গাঁজাখোর? টিকিট কিনতে গেলে দেবেন না? এই তো এত ফাঁকা সিট রয়েছে, জায়গা হবে না কেন? সৌপ্তিক বলল, আপনাদের সিস্টেমটা ঠিক কি বলুন তো? সিস্টেম? লোকটা তার ফ্যাসফ্যাসে গলায় অদ্ভুত ভাবে হাসতে লাগলো। আমার মাথার ভেতরটা কেমন এলোমেলো লাগছিল। এত কথাবার্তার মধ্যেও বাসের অন্য যাত্রীরা কেমন নিষ্পন্দ হয়ে বসে রইল। কেউ কোনো কথা বলল না, এদিকে তাকালো বলেও মনে হলো না। আশ্চর্য, দেখলাম দেবায়ু আর প্রিয়শ্রীও সামনের দিকে সোজা তাকিয়ে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। ঝাড়ির চোখ বন্ধ, ঠোঁট অল্প অল্প নড়ছে। হঠাৎ মনে হলো বাসটা চলতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই গতিবেগ ভয়ঙ্কর বেড়ে গেল। আমি শক্তিকে জড়িয়ে ধরলাম। ও বলল, বাসর বাসর, দেখো ড্রাইভারের সিটটা কি ফাঁকা নাকি কেউ বসে আছে? আমি বললাম, বুঝতে পারছি না, ওদিকটা পুরো অন্ধকার। সৃজন বলল, প্রিয়শ্রী, দেবায়ু, এই শোন। ওরা তাকালো না। আমি বললাম, ঝাড়ি ঝাড়ি। ঝাড়ি খুব ক্ষীণ গলায় বলল, যেন অনেক দূর থেকে বলছে, ডাকিস না রে বাসর, এখন আর ডাকতে নেই। আর তারপর প্রচন্ড একটা শব্দে সবকিছু যেন ভেঙে ছড়িয়ে গেল। ছিটকে পড়লাম কোথায়। অন্ধকার আর রঙিন আলোর ফুলকি, কাঁধের চিৎকার, ফ্যাসফেসে গলার হাসি, তারপর অন্ধকার অন্ধকার। কতক্ষণ কাটে। চোখ মেলে দেখি আবছা আলোয় মাটিতে শুয়ে আছি। বৃষ্টি পড়ছে, শরীরে যন্ত্রণা, মাথায় পায়ে। কারা যেন চেঁচামেচি করছে, নির্দেশ দিচ্ছে, কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। বিলাপের সঙ্গে বৃষ্টির শব্দ মিলে যাচ্ছে। সবটাই কি স্বপ্ন না অবাস্তব? হ্যালুসিনেশন? কে যেন বলেছিল, কে যেন আমায় ডাকছে। দৃষ্টি পরিষ্কার হয়ে আসছে। বাসর বাসর, আমার দিকে তাকা প্লিজ, এই যে আমি। শৌপ্তিক আমার মুখের ওপর ঝুঁকে। ওর কপাল থেকে রক্ত পড়ছে, বৃষ্টি আর চোখের জলে মুখ ভিজে। এদিক ওদিক হ্যাজাকের আলো জ্বলছে। আপনার স্ত্রী, ওকে নাড়া দেবেন না প্লিজ, মাথায় একটা আঘাত, তেমন কিছু নয় আশা করছি, তবু বাবায় চোট লেগেছে আর পাজরে বোধ হয়। অ্যাম্বুলেন্স আসছে শহর থেকে, এখানে তো হাসপাতাল নেই। আমরা সব স্থানীয় স্বাস্থ্যকর্মী, যতটুকু পারি চেষ্টা করছি। অন্যরা? অন্যরা? আমাদের সঙ্গে আরো 4জন বন্ধু ছিল, তারা? এই যে এই ভদ্রলোক পাশে শোয়ানো হয়েছে, ইনি বন্ধু? হ্যাঁ, সৃজন। ও কি? জ্ঞান ফেরেনি, তবে হার্টবিট, পালস, প্রেশার ভালোই, কিন্তু ব্লাড লস, তবে মনে হয় হি উইল বি ওকে। ওহ, কি ভয়ঙ্কর দুর্ঘটনা। আপনারা লাকি, আপনার আঘাতও খুব বেশি নয়, তবে শান্ত থাকার চেষ্টা করুন। আমি খুব চেষ্টা করে বলি, ঝাড়ি, প্রিয়শ্রী, দেবায়ু, ওরা
যে ভদ্রলোক নিচু হয়ে আমায় পরীক্ষা করছিলেন তিনি সোজা হয়ে উঠে একবার আমাদের দিকে চেয়ে তারপর অন্যদিকে তাকান। আমি খুব দুঃখিত ম্যাডাম, আর কেউ বাঁচেনি। একটু থেমে, স্যার, আপনাকে বোধহয় দেহগুলি শনাক্ত করতে হবে। আপনার স্ত্রী বোধহয়, ওর না দেখাই ভালো এখন। আমি দুঃখিত, আপনাকে মন শক্ত করতে হবে, অনেক দায়িত্ব, যোগাযোগের ব্যবস্থা। সৌপ্তিক দু হাতে মুখ ঢাকে। আমি চোখ বুজে ফেলি। ঝাড়ি, তুই কি করে বুঝেছিলি? ওপাশ থেকে কে যেন কাকে বলল, আপনারা শঙ্কর মণ্ডলের বাড়ির লোক, দেহ শনাক্ত করতে হবে। এই দিকে কে এক মহিলা কাঁদছেন। আরেকটি লোক এসে উবু হয়ে বসলো, বলল, আপনারা বোধহয় স্টেশনের পাশের বাস স্টেশন থেকে উঠেছিলেন, তাই না? একটু দূরে গিয়ে একটা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বৃষ্টি পড়ছিল, বোধহয় চাকা পিছলে। সৌপ্তিক বলল, না না, আমরা ওখান থেকে বাস ধরিনি তো। একজন দেখিয়ে দিলেন, একটা মেঠো রাস্তা দিয়ে অনেকটা গিয়ে। লোকটা বিস্মিত হয়ে বলল, ওদিকে বাস কোথায় পেলেন? ওই যে একটা গুমটি ঘর মতো ছিল। আমি বললাম, পোড়ামাটি বাস স্টেশন লেখা ছিল? লোকটি চমকে ওঠে, একটু চুপ করে থেকে বলে, আপনাদের ভুল হচ্ছে কোথাও, ওদিকে ওসব কিছু নেই। পোড়ামাটি জায়গাটাতে আগে একটা শুধু পুরনো শ্মশান ছিল, এখন কেউ যায় না। সৌপ্তিক বিভ্রান্ত কণ্ঠে বলে, কিন্তু আমরা তো। লোকটি আরো কিছু বলতে যাচ্ছিল, স্বাস্থ্যকর্মী ভদ্রলোক ওকে চোখের ইঙ্গিতে নিষেধ করলেন। বললেন, এসব কথা থাক, আপনারা প্রচন্ড ট্রমার মধ্যে রয়েছেন এখনো। এ সময় নানা রকম ডিসওরিয়েন্টেশন হতেই পারে। ওই যে অ্যাম্বুলেন্স এসে গেছে। সৌপ্তিক আমার দিকে তাকালো। আমি শুধু বললাম, এখন কিছু বলতে হবে না। ওর হাতটা ধরে আবার চোখ বন্ধ করলাম। হালকা বৃষ্টি পড়ছে মুখের ওপর। কোনটা সত্যি আর কোনটা অবাস্তব কে জানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।